2026 বিশ্বকাপে আর্জেন্টিনার অ্যাটাক ফরওয়ার্ড লাইনের প্লেয়ার হতে যাচ্ছে কারা? সিজনের শুরুতে আমি একটা প্রেডিকশন দিছিলাম যে বিশ্বকাপে আর্জেন্টিনার কোন কোন অ্যাটাকার খেলতে যেতে পারে। এখন সিজনের অলমোস্ট শেষ দিকে, বেশ লিগ কম্পিটিশন অলমোস্ট শেষ দিকে, ইউসিএল সেমিফাইনাল শেষ দিকে। তো এখন মোটামুটি প্রেডিক্ট করা যাচ্ছে যে 26 বিশ্বকাপে স্কালোনি টিমের অ্যাটাকার কারা হবে। খুব আর নতুন করে যদি কোনো ইনজুরি না ঘটে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, স্কালোনির টিমের অ্যাটাকিং লাইন আপে থাকবে এই 7 জন। শুরুর নামটা অবশ্যই লিওনেল মেসি, এরপরে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিওনে, সবার অপছন্দের নিকোলাস গঞ্জালেস, এবং 7th অপশন হিসেবে থাকতে পারে ম্যানুয়েল ফ্ল্যাকো লোপেজ। এই 7th অপশন হিসাবে রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তোনও চলে আসতে পারে, বাট এই কলটা হবে অনেক আনডিজার্ভিং, স্পেশালি যদি রোমার মাতিয়াস সোলের সাথে তার পারফরমেন্সে কম্পারিজন করি। অনেকে বলতে পারে যে রোমার পাওলো দিবালাকে কি এইবার সুযোগ দেওয়া হবে। আনফর্চুনেটলি পাওলো দিবালার আর্জেন্টিনার ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা শেষের দিকে, এবং খুব সম্ভবত এই বিশ্বকাপের পরপরই সে রিটায়ারমেন্টে চলে যাবে এবং হয়তো আর কখনো আর্জেন্টিনার ন্যাশনাল টিমের হয়ে কনসিডারেশনে আসবেন না। এখন কথা হচ্ছে, এই 7 জন যদি বিশ্বকাপে যায়, তো এই 7 জনের মধ্যে কারা রেগুলার বেসিসে স্টার্ট করবে, কারা রেগুলার বেসিসে সাব হিসেবে খেলবে, এবং কারা স্পেশাল অকেশনে ইউজড হবে। আর্জেন্টিনা নর্মালি 3টা ফরওয়ার্ড নিয়ে খেলে, তো কখনো সিচুয়েশন অনুযায়ী 2টা ফরওয়ার্ড হয়, কখনো সিচুয়েশন অনুযায়ী 4টা ফরওয়ার্ড হয়। তবে 4টা ফরওয়ার্ড যদি মাঠে থাকে, তাহলে ধরে নিতে হবে আর্জেন্টিনা গোল করার জন্য ডু অর ডাই সিচুয়েশনে আছে। এছাড়া স্কালোনি নর্মালি 3টা ফরওয়ার্ড বেশি ইউজ করে না, এবং ডিফেন্সিভ মোডে যখন সে খেলায় তখন সে 2টা ফরওয়ার্ডকে ইউজ করে। এখন আর্জেন্টিনা ফরওয়ার্ড লাইনে যদি 3 জন থাকে, এই 3 জনের 2টা নাম শিওরলি হবে লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ। এখন লাউতারো মার্টিনেজের তুলনায় আলভারেজকে কেন প্রায়োরিটি দিচ্ছি? কারণ লাস্ট কয়েকটা বিগ কম্বিনেশন যদি আমি দেখি, মেসির সাথে ভালো কম্বিনেশনের জন্য আলভারেজ কিন্তু রেগুলার বেসিসে স্টার্ট করে। আলভারেজ এবং লাউতারো দুইজনেই যখন খেলে রোমিং ফরওয়ার্ড হিসেবেই খেলে, কখনো রাইটে শিফট হয়, কখনো লেফটে শিফট হয়, কখনো নিচে নেমে প্লে মেকিংও সাহায্য করে। বাট লাউতারোর তুলনায় আলভারেজ একটু বেটার ওয়ার্ক রেট দেয় এবং বেটার প্রেসিং করে। মেসি এবং আলভারেজ যদি স্টার্ট করে, ইন দ্যাট কেস থার্ড অ্যাটাকারটা কে হতে পারে? এখন মেসি প্লেইং স্টাইলটা যদি দেখি, মেসি যখন স্টার্ট করবে তখন তাকে দেখাবে রাইট উইঙ্গার অথবা রাইট সাইডের অ্যাটাকার। মেসিকে আমরা সবাই যারা চিনি তারা অবশ্যই জানি যে মেসি রাইটে স্টার্ট করলেও সে রাইটে পড়ে থাকে না, সে কিন্তু সেন্টারে চেপে আসে এবং প্লে মেকিং শুরু করে। মেসি যখন সেন্টারে চেপে আসে তখন কিন্তু রাইট টাচ লাইন অথবা রাইট উইং পজিশনটা ফাঁকা হয়ে যায়। এই পজিশনটা কখন কাউকে না কাউকে হোল্ড করতে হয়, যাতে সব অ্যাটেনশন মেসির দিকে চলে না যায়। ওই রাইট উইং অথবা রাইট টাচ লাইনটা তখন হোল্ড করতো ওভারল্যাপ করা রাইট ব্যাক মলিনা, কিংবা রাইট মিডে খেলা রদ্রিগো ডি পল। এখন মেসি এবং আলভারেজ মিলে যদি রাইট সাইড এবং সেন্টারটা অকুপাই করে, তাহলে লেফট সাইডের জন্য বেস্ট অ্যাটাকার কে? লাস্ট 1-1.5 বছরের পারফরমেন্সে আর্জেন্টিনার লেফট সাইডের বেস্ট অ্যাটাকার হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের থিয়াগো আলমাদা। কনমেবল কোয়ালিফায়ারে বেশ কয়েকটা ম্যাচে সে গোল অ্যাসিস্ট করছে, কিন্তু লাস্ট 1 বছর ধরে এই অ্যাটলেটিকো মাদ্রিদে জয়েন করার পরে তার পারফরমেন্স কিন্তু খুব একটা সুবিধাজনক না। সে সেভাবে গেম টাইম পায় নাই, এবং গেম টাইম পাইলেও যে সেভাবে গোল অ্যাসিস্ট করছে তা কিন্তু না। এটা কিন্তু একটা কনসার্ন। আলমাদা যদি স্টার্ট না করে, মেসি আলভারেজ যদি স্টার্ট করে, ইন দ্যাট কেস থার্ড অ্যাটাকার হিসাবে বেস্ট অপশন আর কে হইতে পারে? সেটা হইতে পারে আলমাদার অ্যাটলেটিকো মাদ্রিদ টিমমেট গিলিয়ানো সিমিওনে। এই সিমিওনে কিন্তু রাইট উইঙ্গার হিসেবে খেলে এবং রাইট টাচ লাইন ধরে সে প্রেসিং করে, স্প্রিন্ট নেয়, এবং একই সাথে নিচে নামে ডিফেন্সিভ ডিউটি কিন্তু সে পালন করে। এখন মেসি এবং আলভারেজের সাথে যদি সিমিওনে স্টার্ট করে, তাহলে কিন্তু লেফট সাইডে একটা অ্যাটাকারের অভাব কিন্তু থাইকাই যায়। সেই লেফট সাইডের অ্যাটাকারের অভাবটা পূরণ করতে কিন্তু আর্জেন্টিনার দরকার হয়তো একজন ওভারল্যাপিং ফুলব্যাক, যে কিনা লেফট টাচ লাইনে খেলে ভালো চান্স ক্রিয়েট করতে পারে। আর্জেন্টিনার ফার্স্ট চয়েস লেফট ব্যাক নিকোলাস ট্যাগলিয়াফে কিন্তু সেভাবে সেরকম ক্রিয়েটিভ না, সেরকম কিন্তু ফাস্টও না। ইন দ্যাট কেস মেসি, আলভারেজ এবং সিমিওনে যদি স্টার্ট করে, তো এখানে কিন্তু একটা কম্বিনেশনাল ইস্যু হবে যে লেফট টাচ লাইন থেকে কিন্তু সেভাবে কোনো চান্স ক্রিয়েট হবে না। এবং সিমিওনোর স্পেশালিটি হচ্ছে তার স্পিড এবং বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক। ইন দ্যাট কেস সিমিওনোকে বেস্ট ইউজ করা যাবে তখনই যখন আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে খেলবে এবং সেকেন্ড হাফে অপোনেন্ট যখন টায়ার্ড হয়ে যাবে। ইন দ্যাট কেস বলা যায় যে আর্জেন্টিনার ফ্রন্ট টায়ার হওয়ার হাই চান্স হচ্ছে মেসি, আলভারেজ এবং আলমাদা। গিলিয়ানো সিমিওনে সেখানে সাব হিসেবে খেলবে।
এখন আরেকটা অপশন, সিক্স অপশন হচ্ছে কি আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য সবার প্রিয় অপশন, সেটা হচ্ছে নিকোলাস গঞ্জালেস। এই নিকোলাস গঞ্জালেসকে স্কালোনি বারবার নেয়, কারণ হচ্ছে কি তার লেফট টাচ লাইন ধরে ওভারল্যাপ করার মতো তেমন কোনো লেফট ব্যাক নাই, এবং লেফট টাচ লাইন থেকে ক্রিয়েটিভিটি দেখানোর জন্য তার তেমন কোনো অপশন নাই। এই লেফট টাচ লাইন ধরে খেলানোর জন্য তার একমাত্র অপশন হচ্ছে এই নিকোলাস গঞ্জালেস, যে কিনা এরিয়ালিও ভালো এবং যাকে কিনা স্কালোনি টার্গেট করে লং বল খেলাতে পারে। লং বলের প্রশ্ন যেহেতু আসে, ইন দ্যাট কেস তখন চলে আসে একমাত্র ফিজিক্যাল নাম্বার 9 হিসেবে যে যেতে পারে বিশ্বকাপে, সেই নামটা সেটা হচ্ছে পালমেইরাসের ম্যানুয়েল লোপেজ। লোপেজের জায়গায় শিওরলি বিশ্বকাপে যাইতো স্ট্রাসবার্গের ওয়াকুন পানিচেলি, বাট আনফরচুনেটলি সে ইনজুরিতে পড়ায়, সে বিশ্বকাপটা মিস করবে। তার জায়গায় যাওয়ার চান্সটা থাকবে এই লোপেজের। লোপেজকে কেন দলে নেবে? কারণ আর্জেন্টিনা যখন অপোনেন্টের বক্সে কোনো একটা ফিজিক্যাল প্রেজেন্স দরকার হবে, কিংবা কর্নার অথবা সেট পিস থেকে হেডে গোল দেওয়ার প্লেয়ার দরকার হবে, তখন এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে এই পালমেইরাসের লোপেজ। এখন লোপেজ যদি না যায়, ইন দ্যাট কেস স্ক্যালোনি হয়তো বা একটা বেশি উইঙ্গার সে নিতে পারে। সেই উইঙ্গারটা হইতে পারে ফ্রাঙ্কো মাস্তান্তুনো কিংবা বেনফিকার প্রেস্টিয়ানি। মাস্তান্তুনোর ফর্ম আসলে এই রিয়াল মাদ্রিদে ভালো ছিল না, এবং সে রিয়াল মাদ্রিদ গেম টেম পায় নাই বলতে গেলে। ইন দ্যাট কেস প্রেস্টিয়ানি একটা ভালো অপশন হইতে পারে, তবে প্রেস্টিয়ানের থেকে দলে আসলে বেটার ব্যালেন্স আনবে কিন্তু লোপেজের মতো একটা ফিজিক্যাল নাম্বার 9 যদি দলে নাও হয়। এইখানে একটা প্লেয়ারের নাম আমি নেই, অ্যাটাকার হিসেবে মেনশন করি নাই, বাট সে যদি খেলে তাকে কিন্তু অ্যাটাকার হিসেবে খেলাতে হবে, এবং সেই প্লেয়ারটা হচ্ছে কোমোর অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাস, যে কিনা লাস্ট 2 সিজন ধরে কোমোর মেইন ম্যান, এবং কোমোর প্রত্যেকটা অ্যাটাক তার মাধ্যমে শুরু হয়। সে প্লে মেকিংও পড়ে, এবং লিওনেল মেসির মতো বক্সে লেট রান মেক করে গোলের অ্যাটেম্পটও নেয়, এবং কোমোর সবচেয়ে বেশি গোল অ্যাসিস্ট কন্ট্রিবিউশন করার প্লেয়ারটাও কিন্তু হচ্ছে এই নিকো পাস। ফর্ম অনুযায়ী যদি দেখি, তাহলে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপে 3টা নামের মধ্যে একটা নাম অবশ্যই এই নিকো পাস হওয়া উচিত। এখন নিকো পাস কেন আমি অ্যাটাকিং ফরওয়ার্ড লাইনে কনসিডার করতেছি, মিডফিল্ডে কনসিডার করতেছি না? কারণ হচ্ছে নিকো পাস যেহেতু অ্যাটাকিং মাইন্ডেড, তাকে যদি মিডফিল্ড 3তে খেলানো হয়, তাহলে দেখা যাবে যে ঘুরে ফিরে আর্জেন্টিনা সেই 4 মেন ফরওয়ার্ড লাইনে ক্রিয়েট করে ফেলছে, যেটা ট্যাকটিক্যাল ইমব্যালেন্স করবে। এবং নিকো পাসকে যদি সে যে অ্যাটাকিং তার মাইন্ডসেট নিয়ে খেলে, সেই অ্যাটাকিং ফ্রিডমটা যদি তাকে না দেওয়া হয়, তাহলে কিন্তু তার সেরাটা আসবে না। তো নিকো পাসের সেরাটা আসতে হলে নিকো পাসকে খেলাতে হবে কিন্তু অ্যাটাকে। আবার নিকো পাস যদি অ্যাটাকে খেলে, মেসিও যদি এট দ্য সেম টাইম পিছে থাকে, তাহলে কিন্তু একটা টেকনিক্যাল সমস্যা আছে। টেকনিক্যাল সমস্যাটা কি? কারণ মেসি, নিকো পাস দুজনে কিন্তু লেফট ফুটেড, এবং দুজনে কাইন্ড অফ সেম ফ্রিডম এবং সেম জোন দিয়ে খেলতে পছন্দ করে। তখন দেখা যাবে একই সাথে দুজন প্লেয়ার একই জোনে পড়ে গেছে, এবং অপর দিকে রাইট টাচ লাইন হোল্ড করার মতো কেউ নাই। এটা কিন্তু একটা টেকনিক্যাল চ্যালেঞ্জিং ইস্যু। এই টেকনিক্যাল চ্যালেঞ্জটা নিয়ে আর একটা এপিসোডে আলোচনা করব। সেই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন আশা করি।